উৎসর্গ করে গাইতে তো মানা নেই, আর আমার ভালো লেগেছে তাই গেয়েছি। এখানে কাউকে মিন করতে যাব কেন? সাথী আর কিছু বলে না। রাজ উত্তর পেয়ে চলে আসে। রোদ্দুর রুমে গিয়ে দেখে রুম অন্ধকার, শুধু ডিম লাইটটা জ্বলছে। সামনে চোখ পড়তে দেখতে পায় শাড়ি পরিহিত মেঘলা নতুন বইয়ের মতো মাথা নিচু করে শাড়ির আঁচল দিয়ে ঘোমটা টেনে আছে। সেটা দেখে রোদ্দুর হাসে। নিশ্চিত এই সাব্বির এসব বলেছে। রোদ্দুর রুমে প্রবেশ করে। একটু আগে না ছাদে লজ্জা ছেড়ে আমার সাথে ছিলে, এখন আমার ঘুমটা টেনে বসে আছিস কেন? মেঘলা ঘোমটাটা সরালো। সাব্বির ভাইয়া তো বললো নতুন বউ ভাব নিতে, এই জন্য। ও আচ্ছা, তাহলে তো নতুন বউ স্বামীকে বাই সালাম করে, তুই করলি না যে? আপনি সুযোগ দিলেন কই? বলেই মেঘলা বেড থেকে নেমে আসলো। উপর হয়ে রোদ্দুরকে সালাম করতে গেলে রোদ্দুর সরে গেল। আরে আমি মজা করে বলেছি, তুই সিরিয়াসলি নিচ্ছিস নাকি? পাগলি, মজা করছে। মেঘলাতে থেমে থাকে না, সামনে গিয়ে রোদ্দুরকে সালাম করে। মজা করেন, সমস্যা নেই, সালাম করতে মানা তো নেই। রোদ্দুর চুপ করে রইল। মেঘলা তার সামনে মিনিট দুয়েক নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর হঠাৎ দূরত্ব ঘুচিয়ে মেঘলাকে কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে রাখলো। পেরিয়ে গেছে কয়েক মিনিট, কারো মুখে কোনো কথা নেই, শুধু বুকের ভিতরে ধুকপুক করছে। সে অনুভূতি অনুভব করছে। রোদ্দুর মেঘলার মুখটা উঁচু করে কপালে চুমু খেলো। ওর চোখের দিকে তাকিয়ে বলল, আজ আমি অনেক খুশি মনে হচ্ছে। জীবনের সব থেকে দামি জিনিসটা পেয়ে গেছে, যেটা পেলে আর কিছুর পাওয়ার ইচ্ছে থাকে না। মেঘলা চেয়ে রোদ্দুরের কথা শুনছে আর ভাবছে, আসলে আমি অনেক ভাগ্যবতী, এই জন্য হয়তো রোদ্দুর ভাইয়ার মতো মানুষকে জীবনে পেলাম। রোদ্দুর এবার জিজ্ঞাসা করলো। তুই আমাকে পেয়ে খুশি তো? মেঘলা রোদ্দুরের প্রশ্ন শুনে হাসে, তারপর উত্তর দেয়, আপনাকে পেয়ে আমি সব থেকে খুশি, জানেন। মানুষ একটা কথা ঠিকই বলে, ভালোবাসা সুন্দর যদি মানুষটা ভালো হয়। আমি সেই মানুষটাকে জীবনে পেয়েছি। আমার নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে, কারণ আমি এই আপনাকে পেয়েছি আমাকে তার চেয়েও দ্বিগুণ ভালোবাসে। বিয়ের ওর ২ দিন কেটে গেছে, সব আগের মতোই স্বাভাবিক। মেঘলা পড়াশোনায় ব্যস্ত, সামনে পরীক্ষা। তাকে সেদিনের পর রোদ্দুরের রুমে পাঠিয়ে দিয়েছে। ওখানে কয়েকদিন থাকতে বলেছে, যাতে ভালো করে পড়াশোনা করে। রোদ্দুরের রুমে ও থাকে না, ঘরে ফিরে রাত পেরিয়ে ভোর হয়ও। কখনো চায় না মেঘলা ওর জন্যে জেগে থাকুক, অসুখ বাদাক তাই নিয়ম। তবু মেঘলার মন মানতে চায় না, জেগে থাকে প্রায়। রোদ্দুর ধমক দিয়েও কাজ হয় না। আজকাল ভয় আর পায় না। একবার ভালোবাসা প্রকাশ করলে সে যতই ভয় দেখার ভান করুক, অপরজন ভয় না পেয়ে হেসে ফেলে। এমনি হয়ে আসছে রোদ্দুরের সাথে। মেঘলাকে ধমক দিলেও হেসে ফেলে, সাথে রোদ্দুরও হাসে। সারাদিনের ক্লান্তি শেষে সে হাসির মুখটা শান্তি দেয়, বক্ষে জড়িয়ে ধরে। কিছুক্ষণ থাকলে হৃদয়ের ক্লান্তি দূর হয়ে হৃদয় শীতল হয়ে যায়। কিন্তু এভাবে প্রতিদিন রাত জাগা মোটেও ঠিক নয়। এসব ভাবতে ভাবতে রোদ্দুর দরজাটা খুলে বাড়িতে প্রবেশ করে। ঘড়ির কাঁটায় তখন রাত 2টো বাজে। সে ড্রয়িং রুম পেরিয়ে উপরে উঠে সোজা নিজের রুমে যায়। রুমের ভিতর যেতে দেখতে পায় কোণার চেয়ারটাতে বসে ঝিমাচ্ছে মেঘলা, সাথে নাক টানছে আর ঘুমো ঘুমো অবস্থায় টিস্যু দিয়ে নাক মুছছে। মেঘলার নাক টানা দেখে রোদ্দুরের কপালে কিঞ্চিত পরিমাণ ভাবনার রেখা বোঝা গেল। মনে মনে বলল, এই মেয়েটা এই শীতে সর্দি বাঁধিয়ে ফেলেছে, জ্বর এসছে নাকি? সে ভেবে মেঘলার কাছে গেল, নিজের ডান হাতটা কপালে রাখলো। হ্যাঁ, ওর ধারণা সঠিক, জ্বরও এসেছে। কপালে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেতে মেঘলা ঝটপট চোখ মেলে যায়। শুকনো মুখে নাক টানতে টানতে জিজ্ঞাসা করে, আপনি কখন আসলেন? বসেন, আমি খাবার নিয়ে আসি। মেঘলা তাড়াতাড়ি করে উঠে খাবার নিতে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু রোদ্দুর যেতে দেয় না। মেঘলার হাতটা ধরে সামনে আনে, দাঁতে দাঁত চেপে ধরে বলে, তোকে বলেছি না রাত জেগে থাকবি না, তারপর থাকিস কেন? আমার কথা আজকাল শুনিস না, ব্যাপার কি? রাত জেগে অসুস্থ হয়ে পড়বি, পড়াশোনা কে করবে? আমি এমনি টেনশনে থাকি, তার মধ্যে তুই অসুস্থ হলে কোন দিক সামাল দিব? আমাকে সামাল দেওয়ার সময়টা আপনার কোথায়? সারাদিনে তো একবার ফোনও দেননি, রাতে ছাড়া দেখাই পাওয়া যায় না। আসেন 1টা কিংবা 2টোর সময়, আবার যান ভোর হতেই, তাহলে কি করব? মেঘলার চোখে স্পষ্ট অভিমান, অভিযোগের ছাপ। বিয়ে হচ্ছে 2 দিন, তার মধ্যে সারাদিন বাহিরে, ঘরে ফিরে অর্ধেক রাত পেরিয়ে। ফোন যে দিব সে সময়টাও থাকে না। এত চাপ নির্বাচনের, বেশি দিন নেই। অমিত শেখ দল ভাঙার চেষ্টা করছে, প্রাণপণের চেষ্টা করছে হারানোর রাস্তা বাইর করার জন্য। রোদ্দুর মেঘলার অভিমান পাত্তা দিল না, কড়া গলায় আরো 2-4টে কথা শোনালো। আমি রাতে শাহিনের বাসা থেকে খেয়ে এসছে, ওর মা জোর করছিল, বাধ্য হয়ে খেতে হয়েছে। আর আমি এত রাতে বাসায় ফিরে খাবো তা আগে বলেছে। আমার ফিরতে প্রতিদিন দেরি হবে। কালকে থেকে যেন না দেখে তুই আমার জন্য অপেক্ষা করেছিস, মনে থাকবে? মেঘলা কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। রোদ্দুর গায়ের পাঞ্জাবিটা খুলে বেডের একপাশে রেখে ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে 10 মিনিট পর রোদ্দুর বেরিয়ে দেখে মেঘলা শুয়ে পড়েছে, পা থেকে মাথা পর্যন্ত কমফোর্টার জড়ানো। রোদ্দুরের ভ্রু কুচকে আসে, মনে মনে ভাবে,
চুপচাপ শুয়ে পড়লো, কি ব্যাপার? গায়ে একটা টি শার্ট জড়িয়ে চুলগুলো হাত দিয়ে নেড়ে দেয়। এত রাতে গোসল না করলে ভালো লাগছিল না বলে গোসল করতে হলো। শহরে শীতের সিজনে শীত নেই, গরম লাগছে, কি একটা ব্যাপার। রোদ্দুর টাওয়েলটা বেলকনিতে মেলে দিয়ে আসে, বেডের উপর বসে মেঘলাকে জিজ্ঞাসা করে। ঘুমাই গেলি নাকি? মেঘলা নিশ্চুপ, কোনো কথা নেই। আবারও বলল। মেঘলা। তবুও কথা নেই। তবে ও যে ঘুমায়নি তাও নাক টানা শব্দে বোঝা যাচ্ছে। রোদ্দুর ভাবছে সর্দির জন্য নাক টানছে, তাই হয়তো। রোদ্দুর পাশের ওয়ার্ড্রপের ড্রয়ার থেকে জ্বরের ওষুধটা বাহির করে মেঘলাকে ডাকে ওষুধ খাওয়ার জন্য, কিন্তু ওর কোনো কথা নেই, মুখ অপরদিকে ঘুরিয়ে আছে। রোদ্দুর শেষে ওপাশে যায়, গা থেকে কমফোর্টারটা সরিয়ে সে অবাক। মেঘলার চোখে পানি, সে কাঁদছে, কিন্তু কেন? একটু পর বুঝতে পারলো কি কারণ। রোদ্দুরের মধ্যেও হাসলো। মেঘলাকে উঠতে বললেও ও উঠেছে, তাই জোর করে উঠালো। হা কর, ওষুধ খেয়ে ঘুম কান্না বন্ধ কর। আমি তোর ভালোর জন্য বলেছি। এমনিতে নিঃশ্বাস নিতে পারছিস না, তার মধ্যে কান্না করলে আরো নিঃশ্বাস নিতে পারবি না। মেঘলার কান্নার গতি বাড়ল, শব্দ করে না কাঁদলেও হেঁচকি ওঠার গতিতে বোঝা গেল। রোদ্দুর ওষুধটা খাইয়ে দিয়ে শুয়ে দিল, তারপর সে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ল। কমফোর্টার গায়ে জড়িয়ে মেঘলাকে মুখখানা নিজের দিকে করে নিল। মেঘনা অভিমানে ঘুরিয়ে নিলেও রোদ্দুর চোখ পাকায় হাত টেনে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে। মেঘলা নড়ছে, ছাড়াতে চাইছে। বোধহয় রোদ্দুর চোখ বন্ধ রেখে বলল। নড়িস না, শান্তিতে ঘুমাতে দে। এখন 3টে বাজে প্রায়, আমার একটু পর 5টা পর উঠে যেতে হবে। রোদ্দুরের ক্লান্ত কণ্ঠ শুনে মেঘলাও চুপ করে রইল, কিছু বলল না। রোদ্দুরের বক্ষস্থলে স্থান পেয়ে সেও একটু পর ঘুমের রাজ্যে হারিয়ে যায়। এদিকে চোখে ঘুম নেই মাহিমের। রাত 3টা বাজে, অথচ সে ঘরের ভিতর পায়চারি করছে, কিছুতেই ঘুম আসছে না। কারণটা হলো রিমি আজকের রাতে হঠাৎ ছাদে যেতেই শুনতে পায় রিমি ফোনে কারোর সাথে হেসে হেসে কথা বলছে। ফোনের ওপাশের ব্যক্তির কথা শুনতে না পেল, শুধু রিমির কথা শুনতে পেল। ফোনে বলেছিল, তোমায় রিজেক্ট করে ভুল করেছি। ভুল করে ফুলকে ছুঁড়ে ফেলে কাটায় হাত দিতে গিয়েছিলাম। এখন নিজের ভুল বুঝতে পেরেছি। ওপাশে কি বলল তা শোনা গেল না। কোনো প্রশ্ন করলো বোধহয়, তাই রিমি লজ্জা পর ভান করে হেসে বলল, যা, তুমি যে কি যে বলো না। কাটার আঘাত নিতে গিয়েছিলাম, কিন্তু ফুল নিব সে কাটা পড়ে থাকুক রাস্তায়, আমি শুধু ফুল নিব। এইটুকু শুনেই মাহিম ছাদে না গিয়ে রুমে ফিরে আসে। তখন থেকে একবার বসছে, আবার পায়চারি করছে, ঘুম আসছে না মাথায়। একটা কথাই ঘুরছে, রিমি কার সাথে কথা বলছিল, কে হয় ছেলেটা? তবে কি রিমি তাকে ভুলে অন্য কাউকে ভালোবেসছে? বাসারই কথা, অবহেলা সহ্য করে আমার মতো মানুষের পিছনে থেকে লাভ কি? নিজেই নিজেকে তাচ্ছিল্য করলো। রুম থেকে বেরিয়ে রাজের ঘরের দিকে গেল। রাজ ঘুমিয়ে গেছে। মাহিম ওর বেডের পাশে রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বাহির করে নিয়ে চলে যায় ছাদে। ভোর যখন 4টে, তখন নিঃশব্দে কেউ চৌধুরী বাড়ির পেছন দিক দিয়ে ভেতরে ঢুকে সোজা পার্কিং প্লেসে যায়, নিজের কাজ শেষ করে বেরিয়ে যায়। লোকটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, কেউ একজন ফোন করলো, তাকে বলল, কাজ শেষ। হ্যাঁ, একদম ঠিক মতো হয়েছে। সকাল হলে আপনি গুড নিউজ পাবেন। সকাল হয়েছে। মেঘলা ঘুম থেকে উঠে দেখে রোদ্দুর নেই, মনটা একটু খারাপ হলো। বেড থেকে উঠতে গিয়ে পাশে একটা চিরকুট দেখতে পেল। মেঘলা চিরকুটটা খুলে দেখে রোদ্দুর লিখে রেখে গেছে, ডিয়ার বউ, তুমি অসুস্থ, এজন্য তো সকালে ডাকিনি। ঘুম থেকে উঠে নাস্তা সেরে ওষুধটা খেয়ে নেবে, আর সময় পেলে পরে ফোন করব। মেঘলা উঠে পড়ে ফ্রেশ হয়ে নিচে যায়। রিমি নিচে নেই, রাজ রোদ্দুরের সাথে গেছে। সোফায় মাহিম বসেছিল, ওকে দেখে মেঘলা জিজ্ঞাসা করে, রিমিকে দেখছো? না, হয়তো উপরে আছে। ভাইয়া, তোমার চোখ মুখ এমন লাগছে কেন? মনে হচ্ছে রাতে ঘুমোওনি। বোনের কথা কি উত্তর দিবে, কিন্তু চুপ করে থাকা যাবে না, এজন্য বানিয়ে বলে, তেমন কিছু না, রাতে মাথা ব্যথা করছিল, ঘুম হয়নি, তাই হয়তো এমন দেখাচ্ছে। মাহিমের উত্তরে মেঘলা মুখ টিপে হাসে, তার আড়ালে যাতে এসে দেখতে না পায়। রোদ্দুর সোজা হসপিটালে চলে গেছে, হাতে একটা ফুলের তোড়া। রিসেপশনে গিয়ে কারো কথা জিজ্ঞাসা করলে বাদিকে রুম দেখিয়ে দেয়। রোদ্দুর সেই মোতাবেক চলে যায়, সাথে রাজ ও শাহিনও আছে। রুমে গিয়ে হাত দিয়ে নক করে ঢুকে পড়ে। সামনের বেডে শুয়ে থাকা ব্যক্তিকে দেখে মুচকি হেসে বলে, কেমন লাগছে মিস্টার অমিত শেখ? আপনার খালে আপনাকে ফেললাম। একটা কথা জানেন তো, অন্যের জন্য খাল করলে নিজেকে সে খালে পড়তে হয়। অমিত শেখ রেগে গেলে দাঁত কিরমির করতে করতে কিছু অশ্লীল ভাষায় গালি দিল। রোদ্দুর সাথে সাথে মুখ চেপে ধরল। মুখের ভাষা ঠিক করে কথা বলবে, নয়তো মেরে দেব। আজকে শুধু হাতে পায়ে আঘাত লেগেছে, কে বলতে পারে নেক্সট টাইম এই হাত পাই থাকবে না। সো সাবধানে থাকবে, আর আমার কিংবা আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা বাদ দে, নয়তো তুই শেষ হতে সময় নেবে না। চুপ থাকি বলে আমি দুর্বল ভাবিস না। শীতের সময়, তবুও আজ কড়া রোদ উঠেছে। রাস্তায় বেরোলে মনে হচ্ছে রোদে তাপে পুড়ে যাবে। শীতের সময় এমন রোদ অপ্রত্যাশিত আর নিয়মের বাহিরে মনে হচ্ছে। এত রোদ, তার মধ্যে বাতাস বইছে না, গাছের পাতারাও যেন পণ করেছে।
আজ নড়বে না, রোদের সাথে সেও সন্ধি করেছে। মেঘলা কলেজে এসেছে, ওকে একা ছাড়েনি। মাহিম অফিস বাদ দিয়ে বোনকে ক্লাস করাতে নিয়ে গেছে। আফজাল চৌধুরী কলেজে যেতে না করলেও মেঘলা বারণ শুনে না, বুঝিয়ে বলে সমস্যার কথা। সামনে পরীক্ষা, 1 মাস নেই, ক্লাস না করলেই মিস। পরে বাধ্য হয়ে আফজাল চৌধুরী মাহিমকে সাথে পাঠায়। অফিস থেকে মাহিমের কয়েকদিনের ছুটি। রাজকে পাঠাতে চাইলেও শুনে সে নেই, রোদ্দুরের সাথে গেছে। মেঘলার নিরাপত্তার কথা ভেবে মাহিমকে পাঠিয়েছে, কিন্তু আফজাল চৌধুরী জানে না রোদ্দুর 2জন বিশ্বস্ত লোক রেখেছে। কলেজের আশেপাশে থাকে, ভিতরটাও আছে একটা মেয়ে। মেঘলা ক্লাস করতে গেছে। মাহিম কলেজ গেটের সামনে এক সাইডে গাড়ি দাঁড় করিয়ে পাশের দোকানে যায়। কাঠের ছোট্ট বেঞ্চটাতে বসে পড়ে। দোকানে থাকা মাঝবয়সী লোকটিকে 1 কাপ রং চা দিতে বলে, চিনি কম। লোকটি চা বানিয়ে এগিয়ে দিল মাহিমের সামনে। ও হাতে নিয়ে যখন চায়ের কাপে চুমুক দিতে যাবে তখন দেখে রাস্তার ওপাশে একটা মেয়ে একটা ছেলের হাত ধরে হেঁটে যাচ্ছে। মেয়েটা তার পরিচিত মনে হচ্ছে, কিন্তু সে এখানে কি করে আসবে? না হয়তো মনের ভুল ভেবে চোখ বন্ধ করে আবারও খোলে। এবারও ঠিক তাকেই দেখে। তাহলে কি সামনে রিমি? কিন্তু ছেলেটাকে? মনে তার প্রশ্ন, সাথে বুকের পাশটা চিনচিন করে ওঠে। একই হারানোর ব্যথার পূর্বাভাস নাকি অন্য কারো সাথে দেখার যন্ত্রণা? মাহিম চায়ের কাপটা ওখানে রেখে টাকা দিয়ে তড়িঘড়ি করে রাস্তা পেরোতে যায়। উদ্দেশ্য তাদের ফলো করা। রাস্তা পেরিয়ে তাদের পিছু নিয়েছে। রিমির মুখ তেমন একটা দেখা যাচ্ছে না, মাস্ক পরা আছে, তবে হাঁটার ভঙ্গি আর ড্রেস দেখে বুঝতে পারছে এরা রিমি। পিছু নিচ্ছিল, তখনই একটা ফোন আসে। দেখে আলিফ চৌধুরী ফোন দিয়েছেন। ফোন পকেট থেকে বাহির করে কথা বলে নেয়। 1 মিনিট পর সামনে তাকিয়ে দেখে কেউ নেই। আশেপাশে চোখ বুলিয়েও কারো দেখা নেই। মাহিম দৌড়ে এগিয়ে গেল সামনে। বড় বড় অক্ষরে লেখা ন্যাচারাল পার্ক। হতে পারে এখানে এসেছে ভেবে মাহিম ভিতরে যায়। রোদ্দুর তার কার্যালয়ে বসে আছে। শীতের সময়ের কড়া রোদ যেন গরমের আভাস দিচ্ছে। গরমের রোদ্দুরে শুভ্র পাঞ্জাবিটা ভিজে গেছে। একটু আগে সে কয়েক জায়গা থেকে ঘুরে আসলো। প্রচারণা ভালো চলছে, মানুষ তাকে চায়, তার থেকে ভালো কিছু আশা করে পাশে দাঁড়াচ্ছে। এ দেখেও তার মনে প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে। রোদ্দুর সামনে থাকা টেবিল থেকে কালো রঙের কলমটা হাতে নেয়। কিছু একটা লিখে হিসাব করে তারপর ওর সামনে থাকা দলের লোকদের সাথে আলোচনা করে। তাদের মধ্যে থেকে একজন বলে ওঠে। রোদ্দুর রহস্যময় হাসি দেয়, যার অর্থ বোঝা মুশকিল। হাতে থাকা কলমটা টেবিলের এপাশ থেকে ওপাশে ছুঁড়ে দেয়। মুখে হাসি নিয়ে জবাব দেয়, টাকা কত আছে ও রাখ, আমিও দেখি কিভাবে টাকা দিয়ে মানুষের ব্যক্তিত্ব কিনতে পারে। ও যে টাকা দিবে আমরা তা দিব না, সে টাকা দিয়ে আমরা অসহায় মানুষদের সাহায্য করব। পশ্চিম পাড়ার ওই ছোট্ট গ্রামটাতে খাবার পানির অভাব, তারা জানিয়েছে আজ 2-1 দিনের মধ্যে ওখানে বরন্দ্র সংযোগ করে দাও। মেঘলা, রিন্তি আর সাথী ক্লাস করে বাহিরে হলো। আজ অবন্তিকা নেই। ক্লাস শেষ করে কলেজ মাঠে দাঁড়াতেই রিন্তি বলে উঠল, আজ অবন্তিকা আসলো না, কি যে হলো, ফোন ধরছে। হয়তো কোনো কারণে আসতে পারেনি। ও সেদিন বলছিল আজ ওদের বাসায় ওর নানা বাড়ির লোকেরা আসবে নাকি। মেঘলা চোখে এসে সূর্যের আলো পড়ছে। ও চোখে হাত দিয়ে সেদিকে তাকিয়ে থাকার চেষ্টা করলো, কিন্তু পারল না। ওর চোখে পানি এসে গেল। কি গরম রে! শীতকালে এত গরম কেন? শীতে কোনো ফিলই নেই, মনে হচ্ছে শীতকাল না গ্রীষ্মকাল। হ্যাঁ, আজকে কেন জানি প্রখর রোদ। বাসা থেকে আসার সময় হেঁটে এসেছিলাম, একদম ঘেমে শেষ হয়েছিলাম। ওরা 3 জনেই কলেজ থেকে বাহির হলো। কলেজের সামনে গাছতলায় গিয়ে দাঁড়ালো। রিন্তির বাসা থেকে গাড়ি এসেছে, ও বিদায় জানিয়ে চলে গেল। সাথী বাসায় যাওয়ার জন্য রিক্সা খুঁজছে। মেঘলা আশেপাশে তাকিয়ে দেখে কোথাও মাহিম নেই। সাথী রিক্সা পাচ্ছে না। দুপুরে, তার মধ্যে এত কড়া রোদ, এই সময় রিক্সা পাওয়া একটু মুশকিল বটে। মেঘলা ভাইকে না পেয়ে ব্যাগ থেকে ফোন বাহির করে কল দেওয়ার জন্যে, কিন্তু ফোন বাহির করে দেখে রোদ্দুরের নাম্বার থেকে মিস কল উঠে আসছে। দেখে কল ব্যাক করে, কিন্তু রোদ্দুর ধরে না। হয়তো ব্যস্ত আছে ভেবে মেঘলা কল দিল না। মাহিমের নাম্বারে কল করার জন্য ডায়াল করবে, তখনই মাহিম এসে হাজির। শরীরের অবস্থা শেষ, পুরো ঘেমে গেছে। চোখ মুখ তেলতেলে লাগছে, মনে হচ্ছে কোথাও থেকে দৌড়ে বেরিয়ে এসেছে। মাহিমের অবস্থা দেখে জানতে চায়, কোথায় গিয়েছিলে? এই অবস্থা কেন? সামনে একটু গেছিলাম হেঁটেই, রোদে হয়তো এমন লাগছে, কিছু হয়নি, বাসায় চলো। সাথী আছে, ও তো রিক্সা পাচ্ছে, আগে একটা রিক্সা আসুক তারপর যাই। মাহিম দাঁড়িয়ে গেল। খেয়াল করলো পাশে সাথী দাঁড়িয়ে। ওকে জিজ্ঞাসা করলো, কেমন আছো? সাথী হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমাদের আরেকজন ভালো নেই। মাহিমের কথা শুনে সাথী হাসি মুখটা মিইয়ে যায়। ও বুঝতে পারছে রাজের কথা বলছে। ভাগ্যিস মেঘলা নেই। ওর কল আসায় ও পাশে গেল মাত্র। সাথী আধার নেমে আসা মুখে বলে, ভালো তো অনেকেই থাকে না, কিন্তু ভালো থাকার অভিনয় করতে হয়। জানেন তো, বাস্তবতা অনেক কঠিন ভাইয়া। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জীবন আরো কঠিন।
রাজ ভালো ছেলে, হয়তো একটু ফাজলামো বেশি করে। ইদানিং সেসব নিয়ে এখন কেমন চুপ হয়ে গেছে। বুঝতে পারি তার কারণ তুমি। বাবা মা আছে, কিন্তু তাদের পছন্দকে প্রাধান্য দিব। তাদেরকে কারো কথা বলতে হবে এমন মুহূর্ত না আসুক, এজন্য কখনো কারোর সাথে সম্পর্কে জড়াইনি। তোমার বাবা মা যদি তোমার সাথে রাজের বিয়ে দিতে রাজি হয়, তবে কি তোমার আমত থাকবে? সাথী চুপ থাকে, একটু ভেবে মাথা নাড়ায়, তার মানে না। তবে শর্ত আছে দুটো। আর সবাই প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু প্রেম তো শুধু কলঙ্ক দিতে জানে। বিয়ের প্রস্তাব দিতে পারে এবং তা বাস্তবায়ন করতে যে পারে, সেই প্রকৃত প্রেমিক। মাহিম আর কিছু বলে না, রিক্সা ডাকতে সামনের দিকে এগিয়ে যায়। রোদ্দুর ফোন দিয়েছে। ওষুধ খেয়েছিলে? জ্বর কমেছে? সর্দি কমেছে? নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে না তো? আরে বাবা, এত প্রশ্ন কেউ একবারে করে? আর তাছাড়া আপনি আজ তুই থেকে তুমিতে গেছেন, ভাবছি জ্বর কি আপনার আসলো নাকি? মেঘলা রিয়ালি কথায় রোদ্দুর দুষ্টুমি করে উত্তর দেয়। আব্বুকে আপনি তো চাচু ডাকেন শুনি। তুমি বললে আজ থেকে শ্বশুরাব্বু ডাকবো, নয়তো চাচু ডাকলে আমার ছেলে মেয়ে হলে তারা নানাকে দাদু ডাকবে, যদিও দুটোই হয়। ছেলেমেয়ের কথা শুনে মেঘলা একটু লজ্জা পেল। তার রোদ্দুর বোধহয় বুঝতে পারলো, তাই আর একটু বাড়িয়ে বলল। শ্বশুরমশের বয়স হয়েছে নাতি নাতির সাথে খেলাধুলা করার, তাই ভাবছিলাম দু একটা নেওয়া উচিত। কিসব বলছেন? চুপ করুন। আপনার আশেপাশে কেউ নেই? আছে তো, রাজ। আল্লাহ, রাজ ভাইয়া শুনছি, আপনার লজ্জা লাগছে না? কেন লজ্জা কেন লাগবে? আমি কি অন্যের বউকে বলছি নাকি? আমি তো আমার বউকে বলছি। মেঘলা বুঝতে পারলো এই শুনবে না, তাই কথা কাটাতে বলল। আজ কটায় বাসায় আসবেন? এখনই শুনি, পরে হয়তো আর সময়ও পাবো না। হ্যাঁ, এখন একটু বসে আছে, একটু পর বেরোবো। আর রাতে কখন ফিরবো বলতে পারছি না, আবার নাও ফিরতে পারি। তুমি ঘুমিয়ে যাবে, এখন রাখছি, ঠিক আছে? ওকে, সাবধানে থাকবেন। কথাটা শেষ হওয়ার আগে কল কেটে দিয়েছে। মনে হলো কেউ এসেছে, ওনার নাম ধরে ডাকলো। মেঘলা কথা শেষ করে সাথীর কাছে গেল, তার মুখটা বিষণ্ণতায় চেয়ে আছে। একটু আগে তো হাসছিলে, এখন মুখটা আবার প্যাঁচার মতো করে রেখেছিস কেন? জীবন নিয়ে ভাবছি। এত কঠিন কেন জীবনের পথ চলা? অবশ্য তুই বুঝবি না, বড়লোকের মেয়ের সাথে হবু এমপির বউ। খোঁচা মারা শেষ হয়েছে? আর শোন, জীবনে চলার পথে অনেক ঝড়ঝাপটা আসবে, সেগুলো মোকাবেলা করতে হবে। জীবন সংগ্রাম কঠিন, তা আমরা সবাই জানি। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে সংগ্রাম করে বাঁচতে হবে। তবে হ্যাঁ, টাকা থাকলে হয়তো একটু সহজ হয়, তবে সংগ্রাম তাদের নেই, দুঃখ নেই, এমনটা ভাবা ভুল। সাথী চেয়ে রইল মেঘলার পানে। হয়তো ঠিকই বলেছে। মাহিমা আসলো সাথে একটা মাহিম আসলো সাথে একটা রিক্সা। সাথী উঠে পড়ল, মাহিমকে ধন্যবাদ জানালো, মেঘলাকে বিদায় জানালো। রিক্সা ছুটল গন্তব্যে। মেঘলার মাহিম ও গাড়ি উঠে পড়ে বাসার দিকে রওনা দেয়। ওরা যেতেই পিছন থেকে দুজনে বাহির হয়। একজন কাউকে ফোন করে বলে, ভাই নজর রেখেছিলাম, মাত্র বাসার দিকে গেল। কথাটা কাউকে বলে কল কেটে দেয়। পাশের জনকে বলে, চল আমাদের কাজ শেষ, আমরা এবার যাই। মাহিম গাড়ি থামালো বাড়ির সামনে। মেঘলা চুপচাপ নেমে পড়ল, কলেজ ব্যাগটা হাত থেকে কাঁধে তুলে নিল। মাহিম গাড়ি পার্ক করে আসলে একসাথে বাসায় ঢুকবে বলে দাঁড়িয়ে আছে। এদিকে মাহিমের মন অন্য কিছু বলছে, অস্থির লাগছে। তড়িঘড়ি করে গাড়ি পার্ক করে এক প্রকার দৌড়ে বাসায় ঢুকলো। মেঘলা হা করে রইল, পিছু ডাকতে ডাকতে সেও বাসায় গেল। মাহিম বাসায় গিয়ে দেখে রিমিওর আব্বু বড় আম্মুর সাথে বসে গল্প করছে আর হাসছে। মাহিমা চৌধুরী ছেলেকে অস্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, কখন এলি? মেঘলা কোথায়? আর তোকে এমন অস্থির লাগছে কেন? মেঘলা তখনই বাসার ভিতরে আসলো। এই যে আম্মু, আমি এসে গেছি। তোমার ছেলে ভীমরতি ধরেছে, আমাকে ভুলে রেখে এসেছে। মাহিমা চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বললেন, ওকে রেখে এসেছিস কেন? তোকে না বড় ভাই বলেছে কলেজ শেষ হলে নিয়ে আসবি? মাহিমা চৌধুরী ভুল বুঝেছেন তা ভেবে মেঘলা কপাল চাপড়ায়। আরে আম্মু, কলেজ থেকে রেখে আসেনি, বাসার সামনে থেকে রেখে এসছে। মাহিমা চৌধুরী একটু রাগ হলেন। ফাজলামি করিস, তোকে থাপ্পড় দিব। তাই তো বলি, আমার দায়িত্ববান ছেলে দায়িত্বহীনের মতো কাজ তো করবে না। মেঘলা মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ, একজন দায়িত্ববান আর একজন ভদ্র, ব্রিলিয়ান্ট, অতুলনীয়, আর মাঝে আমি এক বাদর পেঁচা শাকচুনি, আরও কত কি কি খারাপ আছে সব আমি। মেঘলার কথা শুনে রাহেলা চৌধুরী ও রিমি ফিক করে হেসে ফেলল। মাহিমা চৌধুরী হাসলো, তবুও রাগের ভান করে থাকলো। কিন্তু মাহিম নিশ্চুপ নির্বিকার রিমির দিকে তাকিয়ে কিছু ভাবছে। মেঘলা, ফ্রেশ হয়ে আয়, খেতে দিব। রাহেলা চৌধুরীর কথা মতো সে ফ্রেশ হতে যায়। মাহিম দাঁড়িয়ে আছে,
কিন্তু ওর কানে কথা পৌঁছালো না কিনা বোঝা গেল না। একটু পর নিজে রাহেলা চৌধুরীকে জিজ্ঞাসা করলো, বড় আম্মু আজকে কি মেঘলা ছাড়া বাড়ি থেকে কোনো মেয়ে বাইরে গেছিল নাকি? মানে হৃদিতা বা অন্য কেউ? হ্যাঁ, রিমি একটু গেছিল বাইরে, কি জানে কেনাকাটা ছিল। ও কিন্তু কেন বাবা, কিছু হয়েছে? না বড় আম্মু, এমনি জিজ্ঞেস করলাম। আর বড় আম্মু, রিমি তো ছোট নেই, ওকে একা ছাড়া কি তোমার ঠিক মনে হয়? জানো তো আজকাল শহরে কি সব কাণ্ড হচ্ছে, কোথাও একা ছেড়ে বিশ্বাস নাই। রাহেলা চৌধুরী ভেবে দেখলেন, তাই তো, ঠিকই বলেছিস। এবার থেকে আর একা ছাড়বো না। এই এলাকা ভালো না, মাথায় ছিল না, যদিও ও গাড়ি নিয়ে গেছিল। রিমি কথার মাঝে উত্তর দিল, ফুপি, এই শহরে ভালো মন্দ দুই ধরনের লোক আছে, তাই বলে কারোর জন্য ঘরে তো বসে থাকবো না। এত ভয় হলে একটা বিয়ে দিয়ে দাও, জামাই নিয়ে ঘুরবো, তাহলে টেনশন নেই। কথাটা বলার সময় মাহিমের দিকে আর চোখে তাকালো, তারপর স্বাভাবিক হয়ে বসলো। রাহেলা চৌধুরী নেহাতি মজা করে উড়িয়ে দিল, হেসে জবাব দিল, হ্যাঁ, দেয়া দরকার। রিমি রানী বড় হচ্ছে, এবার জামাই তো দেখতে হবে। আজকাল ছেলেমেয়েরা নিজে পছন্দ করে। তোমার ফুপিকে না বলতে পারলে আমাকে বলিও। পছন্দ থাকলেই কি তাকে পেতে হবে? পছন্দ বদলাতে পারে, তোমরা একটা দেখে দিও। তবে একটা হেব্বি ছেলে আছে, তোমাকে পরে ছবি দেখাবো। ফোনটা রুমে আছে, নয়তো এক্ষুনি দেখাতাম। একদম নায়কের মতো দেখতে, কি সুন্দর চুল, চোখ দুটো অসম্ভব সুন্দর। মাহিম গটগট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল, অন্তরে তার আগুন জ্বলছে। এদিকে রিমি রহস্যময় হাসি নিয়ে মনে মনে বলে, পাঁচাধন মজা তোমাকে বোঝাবো, আমাকে পায়ে ঠেলার কাঁদানোর শোধ তুলবো। সন্ধ্যা নেমেছে ব্যস্ত নগরীতে। কর্মরত মানুষদের বাড়ি ছুটে চলা শুরু হয়েছে। একের পর এক গাড়ি, রিক্সা ছুটছে। মেঘলা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। দূরে কোথাও আজানের ধ্বনি শোনা যাচ্ছে, কিন্তু ওর মন খারাপ। কিন্তু কি কারণে মন খারাপ তা বুঝতে পারছে না। কেন জানি অদ্ভুত শঙ্কা আসছে, মনে হচ্ছে সামনের দিকে খারাপ কিছু হতে চলেছে। খারাপ কিছুর কথা ভাবলে তার রোদ্দুরের কথা মনে পড়ছে। আর 5 দিন পরেই যে নির্বাচন। ওই অমিত শেখের মধ্যে অনেক ক্ষতি করার চেষ্টা করছে, ব্যর্থ হলেও সামনে তা আরও ক্ষতি করার চেষ্টায় থাকবে। আর রাজনীতিতে আসলে শত্রুর অভাব হয় না, কে কখন ওত পেতে থাকে বলা যায় না। এসব ভাবনায় ডুবে গেছিল। তখনই রিমি দৌড়ে এসে মেঘলাকে জড়িয়ে ধরে। তোমার প্ল্যান কাজে দিয়েছে, বুঝছো? তোমার ভাইয়ের মুখখানা দেখার মতো ছিল, ভেতরে তার আগুন জ্বলছে। মেঘলা ওর দিকে ঘুরে, যারা ভাইকে দৌড়ের উপর রেখে নাজেহাল করেছো, পুরো পার্ক খুঁজেও তোমায় পাইনি। রোদে পুরো ঘেমে একাকার হয়ে গিয়েছিল। পরে আসার সময় গাড়ি এত জোরে চালিয়ে আসছে, কি বলবো, এত অস্থির হয়ে আসলো। তুমি কিনা তার শর হতে বাহানা করে বড় আম্মুকে জিজ্ঞেস করলো। কি চালাক দেখেছো? হ্যাঁ দেখেছি, অন্য ছেলের কথা বলতে গটগট করে উপরে আসলো, অন্তর চলে যাচ্ছিল মনে হয়। মেয়ে তুমি হাসছো, আর আমি ভাই নির্ঘুম রাত কাটাচ্ছে। আমিও কাটিয়েছি, বুঝছো? আমাকে দেওয়া কষ্ট ফেরত পাচ্ছে। আর যেদিন নিজে এসে বলবে ভালোবাসে, সেদিন তোমার ভাইও হাসবে, আমিও হাসবো। প্রশান্তির হাসি, তার আগে একটু ব্যথা বুঝুক। আর যদি স্বীকার না করে? মেঘলা রিমি দুজনে পিছনে তাকিয়ে দেখে হৃদিতা দরজার সামনে দাঁড়িয়ে কথা বলছে। ও ওদের সামনে আসলো। মেঘলা হেসে বলল, ভাইয়া যে জেলাস হচ্ছে, দেখবে 2-1 দিন এমন নাটক করলে ঠিকই বলে দেবে। রিমি উদাসীন হয়ে বলে, ভালোবাসার শেষ পরীক্ষা এটা না বললে দূরে যাব। কারো মনে অনুভূতি না থাকলে জোর করে তো অনুভূতি জাগানো যাবে না। আর ওনার মনে অন্য কেউ আছে, তাকে ভুলতে না পারলে জায়গা দিবে কি করে? মাহিমা চৌধুরী মেঘলাকে ডাকতে আসলেন। ওরা চুপ হয়ে গেল। মেঘলা আয় তো, একটু কাজ আছে, তারপর এসে পড়তে বসিস, সামনে না পরীক্ষা। মেঘলা মায়ের সাথে গেল। রিমি আর হৃদিতা রুমে গেল। রয়ে গেল রিমির দিকে তাকিয়ে, দেখে মুখটা শুকনো। যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমার রুমে একটা কথা বলবো, বুঝলি? দেখবি প্রবলেম সলভ। সাথে টিউশন করিয়ে গলির রাস্তা দিয়ে বাসায় ফিরছে। ওর মনে হচ্ছে কেউ ওর পিছু নিয়েছে, কিন্তু পিছনে ঘুরে কাউকে দেখতে পায় না। ওর ভয় লাগতে শুরু করে। একটু সামনেই বাসা, কিন্তু আশেপাশে কেউ নেই। তবুও মনে হচ্ছে কেউ পিছু নিচ্ছে। সত্যি যদি কেউ পিছু নেয় তবে তো খারাপ উদ্দেশ্যে নিবে নিশ্চয়ই। সাথে এমনি সাহসী হলেও এখন ভয়ে বুক কাঁপছে। একটু দাঁড়িয়ে গেল, পায়ের জুতা টুতা হাতে নিয়ে প্রাণপণে দৌড় দিল বাসার দিকে। রাত 2 বাজে, রোদ্দুর। কাজ শেষে বাসায় ফিরেছে, সাথে রাজও আছে। ওরা দুজন নির্বাচনের বিষয়ে আলোচনা করতে করতে আসছিল। হঠাৎ বাসায় যাওয়ার রাস্তার দিকে মোড় ঘুরতে গিয়ে দেখতে পায় রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রাজ বাইক থেকে নামতে যায়, রোদ্দুর থামিয়ে দেয়। আগে যাস না, এখানে কোনো গোলমাল থাকতে পারে।
রাজ দাঁড়িয়ে যায়, রোদ্দুর তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে চোখ বুলায়, কিছুর আভাস পেতে বাইকে উঠে পড়ে চলে আসে সেখান থেকে। বাসার সামনে বাইক আসতে রাজ জিজ্ঞাসা করে, কিসের অভ্যাস পেলি? আর ওখান থেকে আসলাম কেন? মেয়েটা হয়তো কোনো বিপদে পড়েছে। বিপদে পড়েনি, বিপদে পড়াতে ওখানে ছিল। আমি শত্রুর আর বিপদের আভাস চারপাশে তাকালেও বুঝতে পারি। ওখানে রাস্তার পাশে ঝোপে কেউ ছিল। এত রাতে কেউ নেই, তুই আমি একা, ঝামেলা হতে পারত। তার মধ্যে মেয়ে মানুষ, ঝামেলা বলছে আসলাম। একটু পর বুঝতে পারবো সঠিক কি হচ্ছে সেখানে। অন্ধকার গলির মোড়ে দুজন লোক ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে, দূর থেকে নজর রাখছে। সব খবর দিয়ে দিয়েছি, এখন কি করতে হবে? বড় ভাই বলেছে আরো অপেক্ষা করতে। ওরা বুঝে যাবে না তো? বুঝলেও কিছু করার ক্ষমতা নেই। একজন সিগারেট টেনে ধোঁয়া ছেড়ে দিল বাতাসে। খেলা শুরু হোক। কেটে গেছে 3টে দিন, নির্বাচনের আর মাত্র 2টো দিন বাকি। আজকের দিন পেরোলে শুধু কালকের দিনটা থাকবে। রোদ্দুর ব্যস্ত, সারাদিন খাওয়ার সময়টা পায় না। আজকে শুক্রবার হওয়ায় কলেজ বন্ধ, মেঘলা বাসায় রয়েছে। রোদ্দুর সকাল হতেই চলে গেছে, সাথে রাজ ও আজ মাহিমও গেছে। আফজাল চৌধুরী থেকে অনুমতি নিয়ে তিনি যেতে বারণ করেননি, সেজন্য মাহিমও গেছে। আজকে সকালে আফজাল চৌধুরী ও আলিফ চৌধুরী দুই ভাই যখন বাহির হয়ে বাজারের দিকে গেল, মাথার উপরে নিজের ছেলের পোস্টার আর ব্যানার দেখতে পেল। আশেপাশে মানুষ হাসি মুখে বলা বলি করছে, এই ছেলে এবার নির্বাচনে জয়ী হবে নিশ্চিত। আশা করছে চৌধুরী বাড়ির পূর্বকর্তার মতো ভালো কাজ করবেন। কিছু লোক আফজাল চৌধুরীকে দেখতে পেয়ে এগিয়ে এলেন। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব, কেমন আছেন? আপনার ছেলে এবার নির্বাচনে আসছে, এ নিয়ে প্রায় সকল মানুষই খুশি, কিন্তু আপনাদের দুই ভাইকে দেখলাম না এ নিয়ে কিছু বলতে। আমরা কত খুশি জানেন, চৌধুরী বাড়ির ছেলে নির্বাচনে আসছে। এতদিন তো ওই শয়তানরা সব লুটেপুটে খেয়েছে, কাজের নামে নবঘণ্টা আর ভোটের সময় এসে ভালো মানুষ সাজতো। এবারে আপনার ছেলে আসায় খুব ভালো লাগছে। আফজাল চৌধুরী সালামের জবাব দিলেন, কিন্তু নির্বাচনের বিষয়ে কিছু বললেন না, শুধু হাসি মুখে রইল। ফেরার পথে আলিফ চৌধুরী বড় ভাইকে বললেন, রোদ্দুরের জন্য সকল খুশি, তারা বলে দিচ্ছে জয় নিশ্চিত। এবার অন্তত তোমার ওকে একটু হলেও সাপোর্ট করা উচিত। সময় তো নেই, কালকে বাদে নির্বাচন, ওর পাশে দাঁড়ালে ভরসা পেত। আর কত ছেলের সাথে মন মালিন্য করে থাকবে। আফজাল চৌধুরী এবারও কিছু বললেন না, শুধু হেসে বললেন, চল বাড়ি যাই। আজ শুক্রবার হওয়ায় কলেজ বন্ধ। মেঘলা রিমি বাসায় রয়েছে। রিদিতা শ্বশুর বাড়ি চলে গেছে, 2 দিন হলো কোনো এক আত্মীয়ের বিয়ে, এজন্য সাব্বির নিয়ে গেছে। মেঘলা বাহিরে বাগানে বসেছিল, সাথে রিমিও আছে। তখনই অবন্তিকা কল দেয়। স্ক্রিনে তার হাসি মাখা মুখখানা দেখা যাচ্ছে। কিরে হাসছিস কেন? কি হয়েছে? দোস্ত, অনেক কিছু হয়েছে, তুই শুনলে অবাক প্লাস খুশিই হবি। কি হয়েছে? পৃথিবী কি উল্টে গেছে? মেঘলার কথায় অবন্তিকা ঠোঁট উল্টায়, রেগে বলে, যা তাকে বলবো না বলে ফট করে কল কেটে দেয়। যা বাবা, কল কাটলো কেন? রিমি পাশ থেকে বলে উঠল, তুমি বাঁকা কথা বললে এজন্য রাগ হয়েছে। আমি তো ঠিকই বলেছি, ও না বললে জানবো কি করে? আর মন মেজাজ কেন জানি আজকাল খিটখিটে হয়ে থাকে। কি যে করি, কেমনে এই খিটখিটে মেজাজ দূর করব? এর ওষুধ রোদ্দুর ভাই জানে। বলে দাঁত বাহির করে হেসে উঠল রিমি। মেঘলা বাঁকা চোখে তাকালো। আজকাল ফাজিল হয়েছো, তার ভাইয়াকে বলে তোমার ব্যবস্থা করব। তোমার ভাই তো শুধু ভেতরে ভেতরে চলে, কিছু বলে না। আবার মেঘলার ফোন বেজে উঠল। রোদ্দুর ভেবে ফোন হাতে নিয়ে দেখে রিন্তি কল করেছে। রোদ্দুর ল্যাপটপের কিছু করছে। মুখের আদল পরিবর্তন হলো, চোখ মুখ চেপে আসলো। দেখে মনে হচ্ছে কোনো কাজে ব্যর্থ হলো। কাউকে ফোন করে সেটা জানালো। সন্ধ্যা হয়ে গেছে, রিন্তি শপিং মলে এসেছে। শপিং শেষ করে বাসায় ফেরার পথে ফোনে কথা বলতে বলতে ড্রাইভ করছিল, যার ফলে রাস্তার সাইডে দাঁড় করিয়ে রাখা বাইকে ধাক্কা লেগে পড়ে যায়। বাইক পড়ার শব্দে রিন্তি ফোন রাখে। ভয়ে জিহবায় কামড় দেয়। না জানি কার বাইক, যদি কিছু বলতে আসে ভেবে ভয়ে গাড়ি স্টার্ট দেয় পালানোর জন্য, কিন্তু তার আগেই গাড়ির সামনে হাজির হয় বাইকের মালিক। গাড়ির দরজায় টোকা দেয় ও গ্লাস নামায়। আপনি আমার বাইক ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? রাস্তায় গাড়ি চালানোর সময় চোখ কোথায় থাকে? বড়লোক বাবার মেয়ে বলে কি নিজেকে প্রধানমন্ত্রী ভাবেন? এতক্ষণ রিন্তির মনে ভয় থাকলো, এবার রাগ উঠে যায়। সে না হয় ভুল করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তাই বলে এত কথা শোনাবে? এই যে মিস্টার, আপনি একটু বেশি বলে ফেললেন না। ভুল করে পড়ে গিয়েছে, এতে এত কথা শোনানোর কি আছে? আপনি এত কিছু না শোনালে অবশ্যই সরি বলতাম। সরি বলতেন? তাহলে গাড়ি নিয়ে পালাচ্ছিলেন কেন? রিন্তি ধরা পড়ে যাওয়ার মতো অবস্থা। সে কথা কাটাতে বলল, রাস্তায় বাইক দাঁড় করিয়ে রাখলে ধাক্কা তো লাগবেই। আপনি জানেন, আমি যদি এখন পুলিশকে ইনফর্ম করি আপনি আমায় রাস্তায় দাঁড় করিয়ে হ্যারাসমেন্ট করেছেন, তাহলে কি হতে পারে? ও আচ্ছা, আমি আপনাকে হ্যারাসমেন্ট করছি না, তাই না?
ছেলেটা নিজের বাইকটা উঠালো, একটু দূরে গিয়ে বাইক স্টার্ট দিয়ে রিন্তির সামনে দিয়ে জোরে গেল। ওর সামনে একটু খালি জায়গায় পানি আটকে ছিল, সেই ময়লা কাদাযুক্ত পানিগুলো ছিটকে গিয়ে রিন্তির গায়ে পড়ল। রিন্তি বুঝতে পারেনি এমন কিছু হবে। ও রেগে মেগে ছেলেটার কাছে যায়। আপনার নামে মামলা করব। পুলিশের নামে মামলা করতে গেলে নিজে আগে মামলা খাবে। রিন্তি চমকে উঠে। আপনি পুলিশ? জি, আমি পুলিশ। বিশ্বাস না হলে কার্ড দেখো। সে নিজের কার্ডটি রেন্টির সামনে ধরে সেখানে স্পষ্ট লেখা আছে ইন্সপেক্টর আরিফ হোসাইন। রিন্তি একটু ভয় পেল, যদি সত্যি মামলা দেয়। সরি, আমি দেখিনি, ভুল আমারই। কোনো মামলা দিবেন না প্লিজ। আমি এখনো বিয়ে করিনি। যদি মামলা দেন তখন আর আমার বিয়ে হবে না। আমার কত স্বপ্ন, বিয়ে করব, সংসার করব, এক গন্ডা বাচ্চা হবে। রিন্তির কথায় হা হয়ে তাকিয়ে আছে আরিফ। এই মেয়ে কি বলছে? নিশ্চিত এই বিয়ে পাগল মেয়ে। ঠিক ঠিক আছে, আপনার ভবিষ্যতের কথা বলে এবারের মতো ছেড়ে দিলাম। রিন্তি এই কথা সুযোগ পেয়ে কেটে পড়ল, তবে মনের রাগ ক্ষোভটা রয়ে গেছে। কোনোদিন বাগে পেলে শাস্তা করবে। রিন্তি যেতেই আরিফ হাফ ছাড়ে। এই মেয়ে যার কপালে আছে তার জীবন তেনা তেনা। আরিফ এখানে একটা সন্ধানে এসেছিল, পুরো কাজটা এখনো শেষ হয়নি, ওকে যেতে হবে। বাইক নিয়েও নিজের গন্তব্যের দিকে ছুটে। অমিত শেখ হাসপাতাল থেকে বাসায় এসেছে কাল। সামনে বসে আছে অনেক, তার হাত ব্যান্ডেজ করা। ভাঙা হাত ঠিক হতে সময় লাগবে। দুজনের চোখে মুখে রাগ। কি করে ওই রোদ্দুরকে শেষ করা যাবে? কিছুতেই তো ওর বুদ্ধির কাছে পারছি না। এমন কিছু করতে হবে যাতে ও বাধ্য হয় হারতে। কি প্ল্যান করছো কিছু? সব প্ল্যান রেডি। কিভাবে হারাবো আর সেদিনই ওর শেষ দিন হবে। অমিত প্রচন্ড রেগে কথাটা বলল, সাথে অমিত। রাত যখন একটা, পুরো শহর নিস্তব্ধ নির্জন প্রহরে। বিশাল বাড়িটার সামনে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। কেউ নেই দেখে নিশ্চুপ নির্বিকার দেয়ালে পাইপ বেয়ে উপরে উঠলো। চুপি চুপি বাড়িতে ঢুকে একটা রুমে গেল। পুরো রুম তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কিছু পেল না। হতাশ হয়ে কাউকে মেসেজ সেন্ড করে, সময় নেই হাতে, কি করবে। তখনই চোখ পড়ে এক জায়গায়, সেখানে গিয়ে মুখে হাসি ফুটে সঠিক জিনিসটি পেয়ে রুম থেকে নিঃশব্দে বেরিয়ে আসে। হ্যাঁ, কাজ শেষ। আমরা যা চেয়েছিলাম তা পেয়ে গেছি। আরও একটা দিন চলে গেল। রাত পোহালে নির্বাচনের ভোটদান শুরু। এদিকে শাহিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই নিয়ে তোলপাড় চলছে। সব জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি। শাহিনের সাথে লাস্ট কথা হয়েছিল বিকালে, আর এখন নেই। উধাও হয়ে গেল কিভাবে? রোদ্দুর সহ তার দলের বিশ্বস্ত কর্মীরা সব এক জায়গায় আছে, তাদের মধ্যে ভয় আর উত্তেজনা চলছে। সবাই ভয় পেল, রোদ্দুর নিশ্চুপ, যেন কিছুই হয়নি। এটা দেখে অনেকে অনেক কথা ভাবছে। সবার ভাবনায় আরেকটু জোরালো করতে রোদ্দুর উঠে দাঁড়ালো। সবাই নিজ নিজ কাজে লেগে পড়ো। দেখো কোথাও যেন কোনো গন্ডগোল না হয়। আর হ্যাঁ, এটা লক্ষ্য রাখবে যেন ভোট চুরির কোনো কারবার না করতে পারে। রোদ্দুরের কথা শুনে সকলে অবাক। সবাই ওর দিকে চেয়ে আছে। কি হলো, সবাই আমার দিকে চেয়ে আছো কেন? তাদের মধ্যে একজন সাহস করে বলে ফেলল। রোদ্দুরের ঠোঁটের কোণে রহস্যময় হাসি। শাহিন, কাল ঠিক সময় ভোট প্রাঙ্গণে হাজির হবে। তোমরা শুধু নিজের এলাকার কর্মীদের বলে দেবে, কোনো গন্ডগোল হলে যেন জানায়। এরপর তোমরা যাও। সকলে চলে গেল। মাহিম আর রাজ রোদ্দুরের কাছে আসলো। মাহিমের সব ঠিকঠাক মতো হবে তো? কথায় রোদ্দুর মুচকি হেসে উত্তর দিল। পিঁপড়েকে চিনির মধ্যে মারা যায়, শুদ্ধ পদ্ধতিটা আলাদা করতে হয়। শুকনো চিনিটা রস বানিয়ে ডুবে দিতে হয়। রোদ্দুরের কথার মানে মাহিম বুঝলো না। তোকে বুঝতে হবে না, চল, যে কাজের জন্য আসছে বেরিয়ে পড়ে। রোদ্দুর বেরিয়ে গেল। মাহিম ঝিম মেরে থেকে রাজের সাথে বেরিয়ে গেল। ভোর যখন 4টা বাজে তখন রোদ্দুরের আগমন ঘটে। বাড়িতে এত সকালে কেউ ওঠেনি। নিজেদের কাছে থাকা চাবি নিয়ে তিনজনে বাড়ির ভিতরে আসে। মাহিম ও রাস্তার রুমে যায়। সারা রাত ঘুমোয়নি, এখন ফ্রেশ হয়ে আবার বেরোতে হবে। রোদ্দুর ওর রুমের সামনে গিয়ে দরজার হাত দিতে খুলে যায়। রুমের ভিতরে গিয়ে দেখে মেঘলা শুয়ে আছে, গায়ে কমফোর্টার জড়ানো। রোদ্দুর গুটি গুটি পায়ে বেডের কাছে গেল। মেঘলার মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু খেলো। মেঘলা নড়ে চড়ে উঠলো, ঘুম ঘুম চোখে না তাকিয়ে বলল, আপনি এসেছেন নাকি? ঘুমিয়েও স্বপ্ন দেখছি। স্বপ্ন নয়, বাস্তবে আমি তোমার বহু কাছে, যেখানে আমি ছাড়া কেউ পৌঁছাতে পারবে না। রোদ্দুরের কণ্ঠ শুনে মেঘলা চট করে চোখ খুলে গায়ে থাকা কমফোর্টারটা ফেলে দিয়ে উঠে পড়ে ঠোঁটের কোণে তার মৃদু হাসি। আপনি এসেছেন, এখন তো সকাল। ঘুমানোর সময় কি এখন আছে? আজকের দিনটা গেলে শান্তিতে ঘুম দেব। এই নির্বাচনের জন্য বউয়ের ভালোবাসার বদলে শুধু অভিযোগ পাইতাম, তা কালকের পর খুঁজিয়ে দেব। এখন উঠো, সাথে পাঞ্জাবিটা বাহির করে দাও। আমি ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে এসে আবার যেতে হবে। রোদ্দুর ফ্রেশ হতে গেল। মেঘলা উঠে ওয়ার্ড্রপ থেকে সাদা পাঞ্জাবি আর পাজামাটা বাহির করে বেডের উপর রাখে। রুম থেকে বেরিয়ে আসে উদ্দেশ্য রান্নাঘরে গিয়ে রোদ্দুরের জন্য কিছু বানানো। কিন্তু রান্নাঘরে গিয়ে দেখেন মহিমা চৌধুরী ও রাহিলা চৌধুরী অলরেডি রান্না করা শুরু করে দিয়েছে। তারা মেঘলাকে দেখে জিজ্ঞাসা করে, রোদ্দুরে রেডি হওয়ার কি শেষ? ওকে বল একটু অপেক্ষা করতে, নাস্তা খেয়ে তারপর যেন যায়। মেঘলা চুপ করে দাঁড়িয়ে থাকে।
রোদ্দুর গোসল করে বাহির হলো। বেরিয়ে দেখলো মেঘলা নেই। বেডের উপর পাজামা পাঞ্জাবি রেখাও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। ফোন হাতে নিয়ে কাউকে ফোন করে জানালো তাড়াতাড়ি আসতে। রোদ্দুর, মাহিমার রাজ তিনজনে রেডি। শত বলেও রোদ্দুরকে তেমন কিছু খাওয়াতে পারেনি, শুধু একটা ব্রেড খেয়েছে। তার কথা যে তারপরই উল্লাস নিয়ে খাবে। রোদ্দুর সকলের কাছ থেকে দোয়া নেয়। এখন শুধু বাকি আফজাল চৌধুরী। রোদ্দুর বাবার সামনে যায়। পছন্দ তো করেন না, তবু দোয়া করেন যেন সঠিকভাবে জয়ী হয়, আর যেন আপনাকে দেখিয়ে দিতে পারে কিভাবে ভয়কে জয় করতে হয়। আফজাল চৌধুরী নিশ্চুপ রইলেন। রাহেলা চৌধুরী মনে শঙ্কা প্রকাশ পাচ্ছে। মেঘলা এক কোণে দাঁড়িয়ে, তার ভয় লাগছে। শুনেছে এই অমিত শেখ ভালো মানুষ নয়, কিডন্যাপ করাতে পারে, মানুষের ক্ষতি করতে পারে। সে কিছু করার চেষ্টা করবে না, এটা তো হয় না। এই ভেবে মেঘলার ভয় হচ্ছে। রোদ্দুর যাওয়ার আগে বলে যায়, বাড়ি থেকে কেউ বেরোবে না আম্মু। আর ছোট আম্মু, তোমরা একটু পর ভোট দিতে যাবে, দিয়ে সাথে সাথে চলে আসবে। বাড়ির আশেপাশে গার্ড বসানো আছে, তবুও কোনো কিছু হলে আমি ফোন দিবে। শেষের কথাটা মেঘলাকে উদ্দেশ্য করে বলে বেরিয়ে যায় তিনজনে। সময় যেতে থাকে তত যেন মেঘলা সহ বাড়ির সকলের টেনশন বাড়ছে। বাহিরে কি হচ্ছে কেউ জানে না। রিদিতা আর সাব্বির সকালে এসেছে। রিদিতা বাড়িতে রেখে সাব্বিরও চলে গেছে রোদ্দুরের কাছে। এখন বিকেল। চৌধুরী বাড়ির মেয়ে আর বউরা টিভির সামনে বসে আছে, নিউজে দেখছে ভোটের খবর। এখন পর্যন্ত প্রায় সকলের মুখে রোদ্দুরের নাম শোনা যাচ্ছে, তবুও তাদের মনে ভয় করছে। আফজাল চৌধুরী আর আলিফ চৌধুরী বাড়িতে নেই, তারা বেরিয়ে গেছে। বিকেল 5টা, ভোট প্রদান শেষ, এবার শুরু করোনা। চারিদিকে রোদ্দুরের নাম শুনে অমিত শেখের মাথায় আগুন ধরে যাচ্ছে। পরিস্থিতি তার হাতের বাহিরে। এবার কি করবে? শত চেষ্টা করেও জাল ভোট কিংবা টাকা দিয়ে, হুমকি দিয়ে কিছু করতে পারল না। সবখানে রোদ্দুরের লোক, তার মাথা কাজ করছে না। একমাত্র ভরসা জালিয়াতি করা ছিল, কিন্তু সেই পথ বন্ধ। সঠিক ভোটে জীবনে জয়ী হতে পারবে না, তা আগে থেকেই জানে। আগে হলে টাকা খাইয়ে ক্ষমতার জোরেই হতো, কিন্তু এবার তা সম্ভব নয়। শাহিনকে আটকে রেখেও কাজ হয়নি, কোনোভাবে তাকেও ছাড়িয়েছে। আজিজ শেখ বলেন, এবার কি হবে? আমি যদি জিততে না পারি তবে ওই আহিয়ান চৌধুরী রোদ্দুরকে শেষ করে শান্ত হব, তার আগে নয়। সন্ধ্যা হলো। পরপর এক এক জায়গায় ভোট গণনার হিসাব আসছে। প্রায় সবগুলোতেই রোদ্দুর ব্যাপক ভোটে এগিয়ে আছে, এমনকি অমিত শেখের এলাকায়ও সে এগিয়ে। এখন বাকি শুধু দুটো এলাকার ভোট গণনার হিসাব পাওয়া হলেই তাহলে কে জিতবে তার নামও আসবে। কিছুক্ষণের মধ্যে বাকি দুটো এলাকার ভোট গণনা শেষ হলো, সেখানেও রোদ্দুর এগিয়ে। সব মিলে 80,000 ভোটে এগিয়ে জয়ী হয়েছে আহিয়ান চৌধুরী রোদ্দুর। এই ঘোষণা করা মাত্র হই উল্লোড়ে মেতে উঠল হাজার হাজার মানুষ। এই নিউজ মেঘলারা দেখছে, তাদের মুখে হাসি। অমিত শেখের মাথায় আগুন ধরে গেল। সে যেখানে ছিল সেখান থেকে বেরিয়ে পড়ল। সকলে যখন স্কুলের মাঠে রোদ্দুরের জয়ে উল্লাস করতে ব্যস্ত, তখন ভিড়ের মাঝে মাস্ক পরে ঢুকে পড়ে অমিত শেখ। তখন এলাকা জুড়ে অন্ধকার নেমে আসে, কারেন্ট চলে গেছে। এত ভিড়ের মধ্যে কিছু দেখা যাচ্ছে না। অমিত শেখ এই সুযোগের অপেক্ষায় ছিল যেন। ও রোদ্দুরের কাছে গেল, পকেট থেকে ধারালো ছুরিটা বাহির করে বসিয়ে দেয় রোদ্দুরের ঘাড়ে পরপর। আবার ওর পেটের দিকে আঘাত করতে গেলে রোদ্দুর ছুরি ধরে ফেলে। এক হাতে কাজ চেপে আরেক হাতে ছুরি থাকা হাতটা ধরে তখনই মাহিমকে বলে, মাহিম, ফ্লাশ জ্বালা, কেউ মারতে এসছে। এই কথা বলতে অমিত শেখ ছুরি ছেড়ে দিয়ে ভিড়ের মধ্যে দিয়ে ছুটে। মাহিম ফ্ল্যাশ জ্বালিয়ে দেখে কেউ নেই। রোদ্দুরের কাছ থেকে রক্ত ঝরছে। ওকে নিয়ে গিয়ে বাসায় একটা জায়গায়, অনেকখানি জায়গায় গভীরভাবে ছুরি বসিয়েছে, এজন্য রক্ত থামার নাম নিচ্ছে না। বাধ্য হয়ে সামনের মোড়ে হসপিটালে নিয়ে যায়। রোদ্দুরকে মারার চেষ্টা করেছে, ছুরির আঘাত লেগেছে, এই কথা ছড়িয়ে পড়ল। খবর গেল মেঘলা সহ সকলের কানে। এই কথা শুনে মেঘলা ভয়ে কাঁদতে শুরু করলো। রাহেলা চৌধুরীর অবস্থা সেম, সকলে দুশ্চিন্তায় আছে। সাব্বির, রাজ, মাহিম কেউই ফোন ধরছে না। এদিকে মেঘলা বাড়ি থেকে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে। তার কথা সে রোদ্দুরের কাছে যাবে, কিন্তু রোদ্দুর বলে গেছে সে না আসা পর্যন্ত যত যাই হয়ে যাক বাড়ি থেকে না বেরোতে। তাই ওকে কেউ বাহির হতে দেয় না। হসপিটালে নিয়ে এসে রোদ্দুরের ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেখুন, আপাতত রক্ত পড়া বন্ধ হতেই সকলে স্বস্তি পেল। মাহিমের ফোন বেজে চলেছে, সেদিকে ওর খেয়াল নেই। রোদ্দুর মাহিমের থেকে ফোনটা চায়। ফোন বাহির করে দেখে রিদিতার কল। হ্যালো মাহিম ভাইয়া, রোদ্দুর ভাই ঠিক আছে তো? তার কণ্ঠে ভয়। আবার ও বলে সকলে আমরা চিন্তায় মরে যাচ্ছি। মেঘলা আর আম্মু তো কেঁদেই চলেছে। আমি ঠিক আছে, ওদের চুপ হতে বল, আমি 1 ঘন্টার মধ্যে বাসায় আসছি। ফোন স্পিকারে দেওয়া ছিল। মেঘলা রোদ্দুরের কণ্ঠ শুনে রিদিতা থেকে ফোনটা নেয়। কান্না জড়িত কণ্ঠে বলে, আপনি সত্যি ঠিক আছেন তো? ছুরি কোথায় লেগেছে? কেমন কেটেছে? মেঘলার মধ্যে অস্থিরতা কাজ করছে, তা দেখে রোদ্দুর বলে, আমি ঠিক আছে, কান্না বন্ধ কর। 1 ঘন্টার মধ্যে তোর সামনে থাকবো, আর আম্মুকে থামতে বল। রোদ্দুর কল কেটে দিয়েছে। মেঘলা কান্না বন্ধ করে রাহেলা চৌধুরীকে বলেন, বড়ম্মু উনি ঠিক আছেন, আসছে একটু পর। এই কথা শুনে সকলে এবার স্বস্তি পেল। অপেক্ষা করতে লাগলো রোদ্দুরকে দেখার জন্য।
রোদ্দুরকে চোখে না দেখা পর্যন্ত মেঘলা শান্তি পাবে না। অমিত শেখ প্রাণপণে তখন বেঁচে এসেছে, ভাগ্যিস কেউ দেখতে পায়নি, কিন্তু তার আফসোস রোদ্দুরকে শেষ করতে পারেনি। পেটে ছুরিটা ঢুকাতে পারলে কাহিনী খতম হতো, কিন্তু ওই শালা কিভাবে যেন অন্ধকারে বুঝতে পেরে হাত ধরে ফেলল। অমিত শেখ রোদ্দুরকে মারতে পারেনি সেই রাগ প্রকাশ করছে নিজের উপর, আর বাড়ির ভেতরে পায়চারি করছে। দরজা খোলা ছিল, হুড়মুড়িয়ে কারা যেন ঢুকে পড়লো। তাকে দেখে অনেক পুলিশ, সাথে রোদ্দুর, আর সবচেয়ে অবাক হয় আর সাথে ভয় পায় পাশে দাঁড়িয়ে থাকা একজন বৃদ্ধ আর বৃদ্ধাকে দেখে। তার হাত পা কাঁপতে থাকে, ভয়ে গলা শুকিয়ে আসে। তখনই একজন পুলিশ অফিসার বলে ওঠে, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার অমিত শেখ। আপনাকে শায়লা ধর্ষণ এবং খুনের দায়ে গ্রেফতার করা হলো। অমিত শেখ যা ভয় পাচ্ছিল তাই হলো। পালানোর চেষ্টা করলে রোদ্দুর এক হাত দিয়ে ধরে ফেলে, দাঁতে দাঁত চেপে বলে, তোর এবার ধ্বংসের পালা। ক্ষমতা দেখে অনেক খারাপ কাজ করেছিস, এবার শাস্তি পাওয়ার পালা। অমিত তবুও মুখের জোরে বলল, আমি খুন করিনি, ওনার মেয়ে খারাপ ছিল, কার না কার সাথে কুকাজ করে বেরিয়েছে। অমিতের কথা শেষ হওয়ার আগে রোদ্দুর থাপ্পড় মারল। তার বাচ্চা, তোদের মতো মানুষকে খুন করলেও রাখ যাবে না। তুই ধর্ষণ করে মেরে রাস্তায় ফেলে রাখলে, শালের বাবা মা মামলা করতে গেলে টাকার জোরে বেঁচে গেলে, পরে ওর বাবা মাকে সেই ধর্ষণের সময়ের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে মুখ বন্ধ রাখতে বললে। বেচারা তারও ভয়ে আর কিছু করল না, কেঁদে চুপ রইল। মেয়ের মৃত্যুর পর এসব মানুষ দেখবে, এই লজ্জা আর ভয় কারো কাছে যায়নি। তবে কি জানিস, ওই ভিডিও তোর জীবনের কাল হলো। ভয় এবার বেশি পেল। ভিডিওর কথা জানলো কি করে? কি ভাবছিস ভিডিওর কথা কিভাবে জানলাম, তাই তো? তবে শোন, আমি একটু তোর মতো টাকার খেল দেখিয়ে তোর লোকদের থেকে কথা বাহির করেছে, আর সেই ভিডিও তোর বাড়ির রুম থেকে কালকে রাতে নিয়ে গেছে। তুই চাইছিলে আমায় মারতে, কিন্তু আফসোস তোর খেলা উল্টে দিয়ে আমি মারলাম অন্যভাবে। কেমন লাগলো? বলেই রোদ্দুর হাসতে লাগলো। অমিত রেগে রোদ্দুরের কলার ধরতে চাইলে রোদ্দুর হাত ধরে মুচড়ে ধরে ফেলে দেয় পুলিশের সামনে। পুলিশের অমিতকে ধরে নিয়ে যায়। অমিত হাত ছাড়ানোর চেষ্টা করছে, জোরে জোরে বলছে, তোকে শেষ না করতে পারার আফসোস নিয়ে আমি মরবো না। একদিন ফিরে আসবো, সেদিন তোকে শেষ করব। ফাঁসি থেকে আগে বাঁচ, তারপর তো আমায় মারবে। তোর নতুন জীবনের জন্য শুভকামনা। বলেই রোদ্দুর বিদ্রুপের হাসি দিল। শেখ বাড়ি থেকে বাহির হতে রাজু মাহিমকে ইশারায় আসতে বলল। সময় গুনতে গুনতে 1 ঘন্টা বলে রোদ্দুররা এখনো আসেনি। 10টা বাজে। তখন কলিং বেল বাজে। রাহেলা চৌধুরী দরজা খুলে দিতে গেলে আফজাল চৌধুরী থামিয়ে দেন। উনি কিছুক্ষণ আগে বাসায় এসেছেন। রাহেলা চৌধুরী স্বামীর কথা মতো দরজার সামনে থেকে সরে পড়েন, ওনার এক হাত পাঞ্জাবির পকেটে ঢুকানো। দরজা খুলতে রোদ্দুর সহ সকলের হাস্যোজ্জ্বল মুখ দেখা গেল। রোদ্দুরের কাঁধে ব্যান্ডেজ করা, সেই কথা যেন ভুলে গেছে। তার গলায় প্রায় কয়েকটা ফুলের মালা ঝুলে আছে। রোদ্দুর দরজার সামনে আফজাল চৌধুরীকে একটু অবাক হলো, বুঝতে পারছে না কিছু। সবাইকে আরো অবাক করে দিয়ে আফজাল চৌধুরী পকেট থেকে একটা ফুলের মালা বাহির করে ছেলের গলায় পরিয়ে দিলেন। রোদ্দুর সহ সকলে অবাক হলো, বিশেষ করে রাহেলা চৌধুরী ও আলিফ চৌধুরী। রাজার মাহিম হা হয়ে আছে। আফজাল চৌধুরী মুখ খুললেন, ভেবো না জয়ের জন্য পক্ষ নিচ্ছি। আমি সবসময় চেয়েছি তুমি জিতো, কিন্তু কেন এসবে জড়াতে দিতে চাইনি তা আজ বুঝলে। যদি ছুরির আঘাত পেটে লাগতো, যদি কিছু হয়ে যেত, তাহলে কার কি হতো? হারাতাম আমি আমার ছেলেকে। আমি চাইনি বাবার মতো ছেলেকে হারাতে, এর জন্যই বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। তবুও শোনোনি, তুমি দেখিয়ে দিলে ক্ষমতা শুধু তারা নয়, আমরাও পারি। শুধু এইটুকু চাই, ভালো কিছু করো আর অন্যের সাথে নিজেকে ঠিক রেখো। রোদ্দুর হুট করে বাবাকে জড়িয়ে ধরলো। আফজাল চৌধুরীর চোখে পানি টলমল করছে। বাবা ছেলের এই মিলন মেলা দেখে সকলের মুখে হাসি। যাক, অবশেষে বাবা ছেলের মন মালিন্য ঠিক হলো। সব শেষে রোদ্দুর, রাজ, মাহিম ও শাহিন ভেতরে ঢুকলো। আরিফকে আসতে বললেও আসতে পারল না, কাল অবশ্যই আসবে বলেছে। রাহেলা চৌধুরী মেঘলা এগিয়ে আসলো, কাঁধে ব্যান্ডেজ দেখে বলল, আপনি ঠিক আছেন? ক্ষত কি গভীর? মেঘলার চোখে মুখে আতঙ্ক। রোদ্দুর একটু হাসলো। না, তেমন না, শুধু কাজ হয়ে গেছে। যদিও সে মিথ্যে বলল, এখনো কাঁধটা ব্যথা করছে, কিন্তু এত আনন্দের মধ্যে ব্যথা কিছুই না। মাহিমা চৌধুরী রোদ্দুরকে টেনে নিয়ে গিয়ে সোফায় বসালো। ছেলেটা এই অবস্থা, সবাই বসতে না দিয়ে প্রশ্ন শুরু করেছ। আর মেঘলা তুই একটু খেয়াল করবি না? ওরা হাঁপিয়ে গেছে, শাশুড়ি আম্মুর জামাই আদর করতে সাহায্য করছে, তুমি বরং করো। বলেই রোদ্দুর হাসলো। মাহিমা চৌধুরীও হেসে ফেললো। জামাই আদর, ছেলে আদর সবই তোর জন্য রেডি। মাহিমা চৌধুরী দৌড়ে গিয়ে মিষ্টি আনলেন, রাহেলার হাতে দিল। যাওয়ার আগে বলে গেছিলি, এখন তো মিষ্টি মুখ কর। মাহিমা চৌধুরী বাকি সকলকে মিষ্টি দিচ্ছে। রাহেলা চৌধুরীর হাত ধরে কাঁটা চামচে করে একটা মিষ্টি তুলে নিয়ে মেঘলার কাছে যায়, মুখের সামনে মিষ্টি ধরে বলে। মেঘলা টলমলে চোখে হেসে ফেলল। অর্ধেক মিষ্টি খেয়ে বাকি অর্ধেকটা রোদ্দুরের মুখে দিল। রোদ্দুর খেয়ে ফিসফিস করে বলল, এমনিতেই ভালোবাসা শেষ নেই, এটু খবর খেয়ে আরো ভালোবাসা বাড়লে
শেষে দেখা যাবে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না, ভালোবাসার সাগরে ভেসে গেছো। রাজ আসলো পাশ থেকে, একটু দুষ্টুমি করে বলল, হাই কপাল, মানুষের ভালোবাসায় সাগর হয়ে যাচ্ছে, আর এইদিকে আমার ছোট একটা ডোবাও হচ্ছে না। সময় আসলে শুধু ডোবা নয়, সমুদ্র হবে। সকলে নিজ নিজ রুমে গেছে। রোদ্দুরের কাঁধের ব্যথার জন্য ওকে মেঘলা রুমে নিয়ে গেল। মাহিম সবে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল, তখনই দেখে রিমি হাসতে হাসতে কারোর সাথে কথা বলছে আর আসছে। মাহিমের রাগ লাগলো। এইদিকে শোনো। রিমি ফোনটা কান থেকে সরালো না, ওরকমই বলল, সরি ভাইয়া, পরে শুনবো, এখন একটু জরুরি কথা বলছি। রিমি রুমে গেল। মাহিম রাগে ফুসতে ফুসতে নিজের রুমে যায়। রোদ্দুরকে রুমে এনে আলতো করে শুইয়ে দেয় যাতে ব্যথা না লাগে, জন্য পিঠের দিকে বালিশ দেয়। রাজের দিয়ে যাওয়া ওষুধগুলো খুলে রোদ্দুর মুখে দিয়ে খাইয়ে দেয়। অসুস্থ হলে ভালো হয়, বউয়ের আদর ভালোবাসা দ্বিগুণ হয়। বউয়ের ভালোবাসা 100 গুণ থাকে, সেই ভালোবাসা পাওয়ার জন্য সময়ের প্রয়োজন, সেটা আপনার ছিল না। এখন তো সময় আছে, সব দিনের ভালোবাসা একসাথে মিটিয়ে দিবে। দূরের কথায় মেঘলা টেরা চোখে তাকালো। ওষুধ খাওয়া শেষ, এখন ঘুমান। ভালোবাসা কই? ভালোবাসা মানে কি? এই যে যত্ন করলাম, এটাই তো হলো। ভালোবাসা মানে হলো, ভালোবাসা মানে শুধু অনুভূতির নয়, ভালোবাসা মানে দায়িত্ব, ত্যাগ, বিশ্বাস এবং একসঙ্গে পথ চলার অঙ্গীকার। ভালোবাসা মানে শুধু সুখ ভাগাভাগি করা নয়, কষ্টের সময় পাশে থাকা। ভালোবাসা কখনো গভীর মমতা, কখনো নীরব সমর্থন, কখনো নিঃস্বার্থ আত্মত্যাগ। এটি কখনো একজনের হাসিতে শান্তি খোঁজা, কখনো তার কষ্ট দূর করতে চাওয়া। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, বরং নিজেকে বিলিয়ে দেওয়ার নামই ভালোবাসা। মেঘলা চুপ করে শুনলো। রোদ্দুর গায়ে কমফোর্টার জড়িয়ে দিয়ে বলল, আমি তো আমৃত্যু আপনার সাথে হাতে হাত রেখে পথ চলতে চাই, সুখের আগে দুঃখ ভাগ করে নিতে চাই, আপনার কষ্টের সময় ভরসার হাত কাঁধে রাখতে চাই, আপনার অস্তিত্বে নিজেকে বিলিয়ে দিতে চাই, সারা জীবন ভালোবেসে আপনার সাথে থাকতে চাই। রোদ্দুর মুগ্ধ হয়ে তার প্রিয়সীর কথা শুনলো। মেঘলা আলতো করে শুয়ে কমফোর্টার গায়ে দিল। রোদ্দুর মেঘলার দিকে ঘুরতে কাঁধে লাগলো। মেঘলা হন্তদন্ত হয়ে রোদ্দুরের কাছে গেল। আপনি এইদিকে ঘুরলেন কেন? দেখলেন তো লাগলো। শরীরের ব্যথা সেরে যাবে চাঁদ মুখখানে দেখলে। আপনার প্রেমের কথা বাদ দেন, ঘুমান তো। কয়দিন হলো ভালো মতো ঘুমান না। রোদ্দুর ধীরে এগিয়ে আসলো। মেঘলার হাতটা এক হাতে ধরে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে চোখ বুঝলো। অফিসার, আমার ছেলেকে কি কোনোভাবে ছাড়ানো যাবে না? দেখুন, আমি বলতে পারছি না সব প্রমাণ আপনার ছেলের বিরুদ্ধে। মনে হয় না সহজে জামিন হবে। আগে কোর্টে তোলা হোক, আপনি উকিল ধরেন। আর হ্যাঁ, আর এখন এরকম না করে আগে ছেলেকে সুশিক্ষা দিলে এসব করতো না, এমন দিন আসতো না। আজিজ শেখ রেগে গেল। পুলিশের কলার ধরে বলল, হাতি কাদায় বললে চামচিকা ও লাথি মারে, তাই বলে এত ভাব নিবেন না। পুলিশ অফিসার হারুন ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ক্ষমতার গরম শেষ হয়েছে, এখনই বেরিয়ে যান, নয়তো একজন অন ডিউটি পুলিশের গায়ে হাত তোলার জন্য জেলে পুরে দিব। তখন বাবা ছেলে একসাথে থাকবেন। আজিজ শেখ রেগে বেরিয়ে আসলো। এমপি মন্ত্রী বড় বড় নেতাদের ফোন দিচ্ছে, কেউ ধরছে না, আবার কেউ ধরলে বাহানা দিয়ে কেটে দিচ্ছে। আজিজ শেখ রাস্তায় বসে পড়ল। সময় খারাপ গেলে পাশে কেউ থাকে না, তার প্রমাণ আজ সে নিজে। অনেককে ফোন করে পাচ্ছে না, তাকে ওর মা নিয়ে গেছে। শেষ ভরসা হিসেবে কল দিল পরম বন্ধু রাজেশকে, কিন্তু সেও কিছু করতে পারবে না বলে মুখের উপর কল কেটে দিল। আজিজ শেখের মাথা ব্যথা শুরু হলো। কি করবে ভেবে না পেয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। সাথী সবে ঘুমানোর জন্য বিছানায় গেল, তখনই জানালায় কেউ ঢিল মারলো মনে হলো। বিছানা থেকে উঠে জানালা দিয়ে তাকিয়ে দেখে কেউ নেই। ভাবলো মনের ভুল ভেবে জানালা লাগাতে গেলে চোখে পড়ে কারো ছায়া সরে গেল। সাথীর মনে ভয় ঢুকলো। আজকাল ভয়ে বাড়ি থেকে বাহির হতে পারে না। সেদিন কেউ পিছু নিয়েছিল আজ আবার ছায়া, কিন্তু কে পিছু নিচ্ছে? নির্জন রাস্তায় হেঁটে চলেছে এক মানবী, হাতে তার একটা বক্স। সেটা নিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখছে, চোখে মুখে ভয়ের ছাপ। মনে হচ্ছে এটা কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। এদিকে সেদিকে তাকিয়ে এগিয়ে গেল। সামনের একটা গলিতে একজনকে বাক্সটা দিল। সব ঠিকঠাক আছে? মেয়েটা ভয়ার্থ কণ্ঠে বলে, জি ঠিক আছে। এই ছবিটা রাখো, কাজ হওয়া চাই। মেয়েটা মাথা নাড়ায়। সেই মানুষটি তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। মেয়েটা সেখান থেকে চলে আসার পিছু দেখে কেউ দেখলো না। চোখে তার পানি, মনে তার ভয়। কি করব এমন কাজ, কিন্তু উপায় যে নেই। জানালার ফাঁক দিয়ে রোদের ঝলক এসে পড়ল মেঘলার মুখের উপর। চোখ মিটমিট করে ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখে রোদ্দুর ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। কতদিন ভালো মতো ঘুমায়নি, মনে হচ্ছে আজকে শান্তির ঘুম ঘুমাচ্ছে। মেঘলা জানালার পর্দাটা টানিয়ে দিল যাতে ঘুম না ভাঙে। সে হাত রোদ্দুরে চুলে দিল। কি সুন্দর সিল্কি চুল, ইচ্ছে করে ছুঁয়ে থাকি। শ্যামল বর্ণের এই পুরুষের মধ্যে কি এক জাদু আছে, মন চায় সবসময় চেয়ে থাকি।
শ্যামলা ত্বকের সবচেয়ে বড় সৌন্দর্য হলো ওই স্বাভাবিক দীপ্তি। সূর্যের আলো পড়লে এই ত্বক এক অন্যরকম উজ্জ্বলতা ছড়িয়ে দেয়, যা অন্য কোনো বর্ণের ক্ষেত্রে তেমন দেখা যায় না। অনেকেই বলে থাকেন শ্যামল বর্ণের মানুষদের চোখগুলো সবচেয়ে বেশি প্রাণবন্ত হয়। গভীর কালো বা বাদামি চোখের মাঝে লুকিয়ে থাকা অনুভূতিগুলো যেন আরো স্পষ্ট হয়ে ওঠে, আর চুলের গভীর কালো রং যেন তাদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। হয়তো কথাগুলো সত্যি, আল্লাহ হয়তো শ্যামবর্ণের সৌন্দর্য একটু বেশিই দিয়েছেন, হয়তো এত ভালো লাগে কেন। রোদ্দুর বোধহয় কথাটা শুনতে পেল, ও চোখ খুলে বলে উঠল, সুন্দর শ্যামলা কিংবা কালো, ভালো লাগার জন্য, ভালোবাসার জন্য এসব ম্যাটার করে না। যে যাকে ভালোবাসে তার চোখে তাকিয়ে বেশি সুন্দর লাগে। তুমি আমি ভালোবাসো, এজন্য এত ভালো লাগে। যেমন আমার তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী। এই বিশ্বের কত সুন্দর মানুষ রয়েছে, তারপরও আমার চোখ তোমাতে আটকে গেল। কি জাদু করেছিলে বলো তো? মেঘলা শুনল, প্রেমে জাদু করেছি, যেন জাদু ভঙ্গ করে কারো দিকে নজর না যায়। আমার নজর কেবল আকাশের একটি চাঁদের উপরই থাকবে। পাশে শত শত তারা থাকলে তাদের প্রতি কখনো আমার আগ্রহ জন্মাবে না। মেঘলা রোদ্দুরের মুখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে শুনল, বুঝতে পারলো তার জন্য কতখানি ভালোবাসা রয়েছে তার মনে। কি দেখছো এভাবে? মেঘলা হকচকিয়ে গেল। না, কিছু না। কিছু না মানে? তোমার চোখ কিন্তু বলছো অন্য কথা। আপনি উঠে পড়ুন, ফ্রেশ হয়ে নিন, নাস্তা করে ওষুধ খেতে হবে। মেঘলা বেড থেকে উঠতে চাইলো, কিন্তু রোদ্দুর হাত ধরে টেনে নিল কাছে। কথা বলতে দুজন কাছাকাছি আসে। মেঘলা, তুমি কি জানো তোমার এই লাজুক হাসি সবকিছু আমার কাছে কেমন অদ্ভুত সুন্দর লাগে? তুমি কাছে আসলে সবটা অন্যরকম প্রশান্তিতে পড়ে যায়। মেঘলার হৃদস্পন্দন যেন দ্বিগুণ হয়ে গেল। এই মানুষটা কেন এমন করে কথা বলে, কেন এমন করে তাকায়? রোদের আড়ালে মুখ লুকাতে চেয়েও পারল না। রোদ্দুর আলতো করে তার কপালে চুমু খেয়ে বলল, জানো আমি যখন ঘুমাচ্ছিলাম তখন তোমার অস্তিত্ব টের পাচ্ছিলাম। যেন তুমি আছো বলে আমার ঘুমাতে শান্তির হয়েছিল। এই হাতটা আমার হাতে থাকে, তাই বলে ভরসা পাই, শান্তি পাই। মেঘলা চুপ। তার ভেতরটা এক অজানা অনুভূতিতে কাঁপছে। এই অনুভূতি কি সে কি জানে? রোদ্দুর তার কানের কাছে ফিসফিস করে বলল, আজকের সকালটা একটু অন্যরকম, তাই না? মেঘলা আস্তে করে মাথা ঝাঁকালো। হ্যাঁ, আজকের সকালটা সত্যিই অন্যরকম। সুস্থ হয়নি, তারপর একটা সুন্দর সকাল হবে। মেঘলা হাত ছাড়িয়ে উঠে পড়ল, রোদ্দুরের কথা কাটাতে বলল, আপনি একা ওয়াশরুমে যেতে পারবেন? না হলে আমি নিয়ে যাব, নয়তো নিচে যাব। বউ আদর করে নিয়ে গেলে সকল স্বামী যেতে চাইবে, না করতে পারবে না। মেঘলা লজ্জা লাগছে, আজকাল অনেক কথার সাথে পরিচিত হচ্ছে। তোমায় ব্লাশ করলে বেশি সুন্দর লাগে বউ। মেঘলা সে কথা শুনেও না শোনার ভান করলো, যদিও মুখে হাসি তা বুঝতে না দিয়ে নিচে চলে গেল। রোদ্দুর সেদিকে তাকিয়ে হেসে উঠল। বিছানা থেকে আস্তে উঠল, কাঁধে ব্যথাটা সময়ের সাথে আরো বেড়েছে মনে হলো। তবুও ধীরে ধীরে ওয়াশরুমের দিকে গেল। হৃদিতা আর রিমি নিচে আছে। হৃদিতা একটা পুঁথি দিয়ে ব্যাগ বানাচ্ছিল, রিমি ফোনে কারোর সাথে মেসেজ করছে আর হাসছে। তা দেখে হৃদিতা বলল, কার সাথে কথা বলিস আর হাসছিস? প্রেম টেম করছিস নাকি? রিমি ওর দিকে তাকালো, হাসি মুখে জবাব দিল, মেয়ে আছে বুঝছো, অনলাইনে পরিচয়, তবুও আমায় কত ভালোবাসে। মনে হয় সে আমার বোন। দূরত্বের কারণে আমাদের কখনো দেখা হয়নি, শুধু কথা হয়েছে। তো তাকে একদিন জিজ্ঞাসা করলাম, তুমি আমায় এত ভালোবাসো, এর প্রতিদান কখনো দিতে পারবো না। সে হেসে উত্তরে বলেছিল, ভালোবাসার প্রতিদান দিতে নেই, শুধু বিপরীতে ভালোবাসতে হয়। তুমি বরং ভালোবেসেই যেও। কি সুন্দর মিষ্টি সে মেয়েটা। হৃদিতা হাসলো। একদিন দেখা হয়ে যাবে। সেই অপেক্ষায় আছি, যেদিন দেখা হবে জড়িয়ে ধরে বলবো অনেক ভালোবাসি মেয়ে। চৌধুরী বাড়ির সকলে খেতে বসেছে। আফজাল চৌধুরীর মুখে আজ হাসি। ছেলের পাশে বসে গল্প করছেন আর খাচ্ছেন। রিমি আর মেঘলা কিছু নিয়ে কথা বলছে। রাজ ফোন নিয়ে ব্যস্ত। তা দেখে রাহেলা চৌধুরী বললেন, খাবার সময় তো ফোনটা রাখ বাবা, খেয়ে পরে যা করার করিস। রাজ ফোন রাখলো। সকলের মুখে হাসি আনন্দ। একমাত্র মাহিমের মুড অফ। সে চুপচাপ খেয়ে যাচ্ছে, কোনো কথা বলছে না। মাহিমা চৌধুরী তরকারির বাটিটা নিয়ে এগিয়ে এলেন। আর একটু মাংস দেই? না আম্মু, লাগবে না, আমার খেতে ইচ্ছে করছে না। রিমি সেদিকে তাকালো, মাহিমকে উদ্দেশ্য করে ব্যঙ্গ করে বলল, আজকাল মানুষের এক্সের কথা মনে পড়লেও কষ্টে বুকটা ফেটে যায়। খেতে ইচ্ছে করে না, ঘুমাতে ইচ্ছা করে না। রাজ ভ্রুকুচকে জিজ্ঞাসা করে। রিমি মেকি হাসি দিয়ে বলল, কাউকে না ভাইয়া, ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, সেটাই বললাম। হৃদিতা মাহিমের দিকে তাকিয়ে রিমির ঘাড়ে চাপড় মেরে দাঁত কেলিয়ে বলল, আজকাল ফেসবুকে স্ট্যাটাস বাস্তবের সাথে মিলে যায় দেখেছি। খাবার সময় দরকারি কথা ছাড়া অন্য কথা পছন্দ নয়।
আফজাল চৌধুরীর কথায় সকলে চুপ হয়ে যায়, সবাই আপন মনে খেতে লাগে। মাহিম তখন হাত ধুয়ে উঠে যায়। ছেলেটার কি হলো? মন খারাপ দেখছি, খাবারও খেলো না, জ্বর টোর এলো নাকি? মাহিমা চৌধুরীর কথার পৃষ্ঠে মেঘলা বলল, না আম্মু, জ্বর টর আসেনি, তবে বড় অসুখ হয়েছে, মনের অসুখ। তাড়াতাড়ি ভাইয়া বিয়ে দিয়ে ভাবি আনো তো। তাই করতে হবে, পাত্রী দেখা শুরু করতে হবে। পাত্রী আশেপাশে আছে, ছোট আম্মু, শুধু একটু দেখো। মাহিমা চৌধুরী জানতে চাইল, আশেপাশে কে পাত্রী? আরে আশেপাশে বলতে বাসার আশেপাশে কত মেয়ে থাকে সেটাই বললাম। রিন্তি, অবন্তিকা আর সাথী রিক্সা থেকে নামলো। অবন্তিকা টাকা দিচ্ছে, সাথী পাশে দাঁড়িয়ে, আর রিন্তির কল আসায় রাস্তা থেকে গেটের দিকে তাকা যাচ্ছে। ওপাশ থেকে আরিফও আসছিল, যার ফলে দুজনের ধাক্কা লেগে রিন্তির ফোনটা পড়ে যায়। এই দেখে রেগে মেগে বলে, কোন ব্যাটারে ধাক্কা দিল, চোখে কি নাই? ধাক্কা আমি দেইনি, আপনি দিয়েছেন। আপনার অভ্যেস ধাক্কা দেওয়া। সেদিন আমার গাড়িকে ধাক্কা দিয়েছিলেন, আজ আমায় দিলেন। রিন্তি ফোনটা কুড়িয়ে নিয়ে ব্যক্তিটার দিকে তাকিয়ে দেখে এ তো সেদিনের ফালতু লোকটা, যে গায়ে কাদা লাগিয়ে দিয়েছিল, অসভ্য অভদ্র লোক। মনে মনে বললেও মুখে বলল না, যত হোক পুলিশ তো, তাই হেসে বলল, সরি, আমি দেখতে পাইনি। আরিফ একটু ভাবলে সানগ্লাসটা পরে যেতে নেয়, কিন্তু পা বাড়াতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। ইস, কোমরটা গেল রে। কি হলো আপনার, পড়ে গেলেন কি করে? সানগ্লাস পরে সামনে ইট ছিল, দেখতে পাননি নিশ্চয়ই। আরিফ বুঝতে পারলো মেয়েটা তাকে ফেলেছে, তবু সে হাসি মুখে রেখে উঠে পড়ে। ততক্ষণে সাথী আর অবন্তিকা এসে পড়েছে। অবন্তিকা তো আরিফকে দেখে হেসে ফেলে, কারণ তার মুখে ধুলো লেগে কেমন দেখাচ্ছে। সাথী মুখ ধরে হাসি বন্ধ করায়। সব জায়গায় হাসতে নেই বেয়াদব। যেসব জায়গায় হাসি কন্ট্রোল করতে হয় সেসব জায়গায় আমার হাসি পাই, কি করব? আরিফ দাঁতে দাঁত চেপে মনে মনে বলে, মেয়ে মজা বুঝাবো পরে কখনো। ও উঠে গা ঝাড়া দিয়ে চলে যায় বাড়ির ভেতরে। কি রে, এই লোক মেঘলাদের বাড়ির ভিতর গেল কেন? ওদের পরিচিত কেউ নয় তো? রিন্তির কথায় সাথী বলল, পরিচিত হলে তোর কি, চল ভিতরে যাই। আজিজ শেখ শত চেষ্টা করেও কারো সাহায্য পাননি। ছেলের সাথে দেখা করতে গেছেন জেলে। আব্বু, আমাকে এখান থেকে বাহির করো তাড়াতাড়ি। আজিজ শেখ কিছুটা রেগেই বললেন, যে কাজ করছো তাতে তাড়াতাড়ি বাহির কি? দেখো জীবনে বাইর হতে পারবে কিনা। না মানে কি বলছো? যা সত্যি তাই বলছি। ক্ষমতা না থাকলে কেউ পাশে থাকে না। আজ বুঝতে পারছি আশেপাশে কেউ নেই, শূন্য। ওখানে থাকা এক কনস্টেবল খোঁচা দিয়ে বলল, ক্ষমতার প্রভাব দেখিয়ে বহুত পাপ করেছেন, এখন তার শাস্তি পাওয়ারই কথা। অমিত ফুঁপে উঠল। তার বাচ্চা, তোকে শেষ করবো, মুখ বন্ধ কর। আজিজ শেখ ঝাড়ি দিয়ে থামিয়ে দিলেন। পরিস্থিতি এমনই খারাপ, তার মধ্যে মাথা ঠান্ডা রাখো। অমিত থেমে গেল। জেলে আছে তবুও তেজ কমেনি। দাঁড়া, সামনে কি হয় দেখবি মজা। কনস্টেবল খোঁচা মেরে আরো কিছু কথা বলে চলে গেল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।